This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। দুপুর 2টো মানেই আপনারা জানেন ফুল অ্যান্ড ফাইনাল, এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ খবর উইথ লেটেস্ট আপডেট। আজ ফুল অ্যান্ড ফাইনালে শুভজিৎ মিত্রের সঙ্গে আমি শুভজিৎ দাস রয়েছি আপনাদের সঙ্গে। শুভজিৎ, প্রথমেই কি আপডেট? শুরুতেই আজকের বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার বাংলা যোগ। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এবার বাংলা যোগ ডালখোলায়। সূর্যাপুর থেকে আটক আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একজন ডাক্তার। সব থেকে বড় কথা, দিল্লিতে বিস্ফোরণের রাতেই, মানে যে রাতে দিল্লিতে বিস্ফোরণ ঘটেছে সেই রাতেই লুধিয়ানা থেকে ডালখোলায় আসা ট্রেন ধরেছিলেন জার নিসার আলম। ডিটেল নেব, রূপক আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী ডালখোলা থেকে। রূপক, আগে তো এই চিকিৎসকের সম্পর্কে জানবো, তার পরিবার কি বলছে জানবো, কি সন্দেহ তার বাড়িতে আসেন গোয়েন্দারা জানবো, পাশাপাশি এটাও জানবো যে উনি ওই রাতে লুধিয়ানা থেকে কেন ট্রেনে উঠেছিলেন, আগে কোথায় ছিলেন। দেখো, যেমনটা পরিবার কিন্তু দাবি করছে এবং এলাকাবাসীরা, গ্রামের মানুষরা যেমনটা দাবি করছেন যে এই জার নিসার আলম নিতান্তই ভদ্র একটি ছেলে, মিষ্টি স্বভাবের একটি ছেলে, কিন্তু সেই মিষ্টি স্বভাবের আড়ালে কোনো কিছু লুকিয়ে নেই, তো সেই সন্দেহ কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ সন্দেহটা এখানেই দানা বাঁধছে যে যেদিন ঘটনা ঘটেছে সন্ধে 6টা 10 বা 6:30 নাগাদ, সেই বিস্ফোরণের ঘটনার পরেই কিন্তু রাত 1টা-1:30 নাগাদ কিন্তু সে ট্রেনে চাপে এবং তার পরবর্তীতে উত্তর দিনাজপুরের ডালখোলায় সূর্যাপুরের নিজের পৈতৃক বাড়িতে সে পৌঁছয়। পরিবার যেমনটা বলছে, সে কিন্তু বছরে হয়তো কোনো সময় একবার দুবার সে হয়তো আসে। সাধারণত সে কিন্তু লুধিয়ানাতেই থাকে। তার বাবাও একজন পেশায় কোয়াক ডাক্তার, কোয়াক চিকিৎসক, এবং সে ভালো ছেলে বলেই তারা জানেন। কিন্তু এই যে একটা সন্দেহ দানা বাঁধছে, তিনি কেন এখানে এলেন, এই ঘটনার পরেই রাতে কেন ট্রেন ধরলেন, তাহলে কি পূর্ব কোনো পরিকল্পনা ছিল? এই গ্যাংয়ের সঙ্গে কি তাহলে তার কোনো যোগাযোগ ছিল? পরিবার সূত্রে যেমনটা আমরা জানতে পারছি, লুধিয়ানাতে তার বাড়িতে তার বাবা রয়েছেন এবং তদন্তকারী আধিকারিকদের একাংশ তারা কিন্তু সেই তার বাড়িতেও গিয়েছিলেন এবং তার বিষয়ে সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু জানার চেষ্টা করেন এবং পরবর্তীতে তার বাবার কাছ থেকে একটু, মানে উনি যার আসার কথা ছিল, এই ডক্টর নিশা যার কথা তুমি বলছো, তার পরিবার কি জানিয়েছে যে ওই দিন তার লুধিয়ানা থেকে আসার কথা ছিল, নাকি হঠাৎ করেই আসতে চেয়েছিলেন তিনি? মানে বাড়িতে হয় না অনেক সময় যাওয়ার কথা আগে থেকে বলে রাখে যে ওই দিন আমার ট্রেনের টিকিট আছে, আমি যাবো, এরকম কিছু মুখ খুলেছে পরিবার? একদম। দেখো, এই ক্ষেত্রে কিন্তু তার পরিবার, মানে তার মায়ের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তার কাকার সঙ্গে আমরা কথা বলেছিলাম, যেমনটা আমরা জানতে পারছি তার বাড়িতে, এই ডালখোলার বাড়িতে কিন্তু তার না একটু কানেক্টিভিটির সমস্যা হচ্ছে, সঙ্গে থাকো। পরিবার কি বলেছে আগে শোনাই। मेरे बेटे के साथ क्या हुआ है हमको कुछ पता नहीं, कहाँ लेके गया कोई ये नहीं है। मेरा बेटा एक गया था जिम करने के लिए, जिम से निकलने के बाद वो बात किया उनसे, उसके बाद कुछ कोई ये नहीं हुआ, बात नहीं। अलफला में पढ़ता था वो, 1 साल हो गया वहाँ से निकलने का उनका। 1 साल से तो घर पे था, लुधियाना में था गाँव। बताया जा रहा है कि इन्हें अरेस्ट किया है आपके बेटे? नहीं मालूम है। দিকে খবর হলো যে না, কি তদন্তকারী টিম নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য। স্যার মা বাবার সঙ্গে ওই লুধিয়ানাতে থাকতো, এখানে কোনো বিশেষ প্রোগ্রাম বা ওদের বাড়ির কোনো কাজ হলে আসতো না, তো ওখানেই লেখাপড়া সব ওখানেই করছে, জন্ম এখানে হচ্ছে। এখানে বাবার বাড়ি, দাদু ঠাকুর দাদু সবার বাড়ি এখানেই, অনেকদিন থেকে আছে এখানে। আমাদের তো বিশ্বাস হচ্ছে না যে ছেলেটা এরকম কোনো ওই খারাপ পরিবেশে নেই, ছেলেটার কোনো খারাপ নেগেটিভ কোনো দিন আমরা দেখি নাই। বছরে 1-2 বার আসতো কোনো বিশেষ প্রোগ্রাম হলে, আর তাছাড়া ওখানে। তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো, স্করপিও। তো ওখান থেকে 5-6 জন লোক নেমে, মানে এটা আসলে নতুন লোক, আমরা তো ডেলি দিন আসি, এখানকার লোকাল না। তখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায়? আমারই বাড়ি এইখানে পাশে। তো বলে এইখানেই হবে বাড়ি। তো আমি বললাম যে কই, এখানে তো কোনো অমিতাভ নামে নেই, আমারই তো বাড়ি এইখানে। ওনারা ওইখানে, এই যে ওই কালভারটার একটু এইদিকে, ওইখানে এগিয়ে গেলেন। ব্যাস, এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো। ব্যাস, আসার সঙ্গে সঙ্গে ওকে ঘেরাও করে নিল। ঘেরাও করে বললো কি বললো ওনারা, আমরা এখান থেকে গিয়ে ফলো করতেছি। ব্যাস, ওনাকে উঠাই নিয়ে চলে গেল। যে ওর বাড়ি নাকি কোনা, আমাদের রেলওয়ে গেটের আধা কিলোমিটার বা 1 কিলোমিটার আগে।
এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনা আবারও যোগ দিয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং শুভাশিস বন্দ্যোপাধ্যায়, স্ট্র্যাটেজিক এক্সপার্ট। দীপ্তাংশু চৌধুরীর কাছে আগে যাই। কর্নেল চৌধুরী, আপনি তো গোটা বিষয়টা শুনলেন, এখানে দুটো বিষয় একটু কেমন কেমন লাগছে। এক, ওই আল ফাল্লাহ ইউনিভার্সিটির স্টুডেন্টই ছিলেন এই ডাক্তার, মানে ডালখোলা থেকে যাকে আটক করেছে এনআইএ, আর তিনি রেয়ার বাড়িতে আসতেন, বছরে হয়তো একবার বা দুবার আসতেন, কোনো অনুষ্ঠান থাকলে আসতেন, কিন্তু এক্ষেত্রে কোনো অনুষ্ঠান ছিল না। তা সত্ত্বেও যেদিনকে দিল্লির বিস্ফোরণ ঘটেছে কয়েক ঘন্টার মধ্যেই লুধিয়ানা থেকে উনি ট্রেনে ওঠেন তার বাড়িতে আসার জন্য। আমার এই দুটো জায়গায় একটু কেমন কেমন লাগছে, ডটগুলো জ্বললে আপনার কি মনে হচ্ছে, কি কি প্রশ্ন জাগছে? শুভজিৎ একদম কারেক্ট। প্রত্যেকেই যারা ছিল, প্রত্যেকে হোয়াইট কলার ডক্টর মডিউল অথবা ফরিদাবাদ মডিউল, যার কেন্দ্রবিন্দু হচ্ছে আল ফালাহ ইউনিভার্সিটি, সামনে ফাসাডি ইউনিভার্সিটি, পেছনে পুরো টেরার মডিউলটা কিন্তু গড়ে উঠেছে। এবং আপনি দেখবেন এরা বেশিরভাগ, মুজাম্মিল বলুন, আদিল বলুন, অথবা শাহিদ শাহিন বলুন, এরা লম্বা সময় বাড়ির সঙ্গে কোনো টাচ নেই, মানে বাড়ির সঙ্গে যোগাযোগ নেই। কারণ এদের যে অবজেক্টিভ দিয়ে দিয়েছে, উদ্দেশ্য দিয়ে দিয়েছে, তাদের হ্যান্ডলার পাকিস্তান থেকে আইএসআই জয়েশের সঙ্গে ডাইরেক্ট লিঙ্ক, তো তারা বেশি বাড়ি অথবা সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করতো না। এরা জেনারেলি যোগাযোগ করে নিজেদের যে মডিউল, মানে ট্রেনিংটা কি এরকম ভাবে হয়ে থাকে যে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না বা বেশি কারোর সঙ্গে কথা বলবে না, এদের ট্রেনিং কি এরকমই হয়ে থাকে? যেমন এজেন্সির অনেক বাধ্যবাধকতা আছে, যারা বিভিন্ন গোয়েন্দা এজেন্সি আছে, এক্সটার্নাল ইন্টারনাল, অনেক বাধ্যবাধকতা থাকে, তার মধ্যে কাজ করতে হয়। একই ভাবে এরা যারা দেশ ভাঙছে, যারা দেশে আঘাত পৌঁছবে, এরকম বিস্ফোরক দিয়ে দেশকে ভেঙে দেবে, লোক মারবে, তাদেরও এরকম বাধ্যবাধকতা থাকে। কারণ একটা সিক্রেসির মধ্যে থাকতে হয়, সবার ফোনে কথা বলতে পারে না, এদের ভয়েস চ্যাট একদম অন্যভাবে, আমরা যেমন হোয়াটসঅ্যাপে করি অথবা ফেস টাইমে করি, এদের জন্য আলাদা অ্যাপ থাকে। তো কমিউনিকেশন হট করে নর্মাল লোক সাদা চোখে কিন্তু কেউ ধরতে পারবে না, ইভেন এজেন্সির লোকও খুব তাড়াতাড়ি ধরতে পারবে না যদি না জানে কোন অ্যাপে ওরা কথা বলছে। কারণ ভয়েস প্রোটোকল একদম আলাদা থাকে, কিভাবে ওদের হ্যান্ডলার কথা বলছে, কোন ফোন দিয়ে করা হচ্ছে, স্যাটেলাইট ফোন ইউজ করে, নর্মাল ফোন জেনারেলি এরা যেমন আমরা যা ইউজ করি ওরা সেই ফোন ইউজ করে না। তো কমপ্লিট এই যে মডিউল যেটা হচ্ছে, কিন্তু শুভজিৎ বড় প্রশ্ন হচ্ছে, যেটা শ্রীনগরে আমরা দেখতাম, জম্মু কাশ্মীরে দেখতাম, সেটা কিন্তু ছড়িয়ে যাচ্ছে বাংলা থেকে হায়দ্রাবাদ, লখনৌ এবং বিভিন্ন জায়গা, দিল্লি, ফরিদাবাদ। এইটা কিন্তু আর জম্মুর মধ্যে টেরার মডিউল নেই। যারা টেকনোক্র্যাট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে ছড়িয়ে ব্যাঙ্গালোরটা পুরো। আপনি বেশ কয়েকটা বিষয় হাইলাইটস করলেন, মানে আপনি যেগুলো বললেন যে এই ধরনের যারা ট্রেনিং নেয় আর কি, তাদেরকে বলে দেওয়া হয় যে বাড়ির লোকের সঙ্গে বেশি যোগাযোগ করা যাবে না, অন্য কারোর সঙ্গে বেশি কথা বলা যাবে না, তোমারই যারা রয়েছেন তাদের, মানে তোমারই যারা সহকর্মী রয়েছেন, যা যাবতীয় যোগাযোগ তাদের সঙ্গেই রাখতে হবে, এবং সেখানে কোড ল্যাঙ্গুয়েজ এবং একাধিক বিষয়। আর এই ছেলেটির ক্ষেত্রে, নিসারের ক্ষেত্রে আমরা দেখছি পরিবার বলছে যে বাড়িতে রেয়ার আসতো না, হ্যাঁ, এই বিষয়গুলো এখন দেখা যাক তদন্ত কি বেরিয়ে আসে। কিন্তু গোটা বিষয়টা নিয়ে একটা রাজনৈতিক তরজাও কিন্তু শুরু হয়ে গেছে। তৃণমূল জমানায় দুয়ারে উগ্রপন্থী প্রকল্প, এমনই আক্রমণ করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়ে আছে, দেখা গেছে। তো এবারও যদি ওরকম হয়, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এটা আমাদের ভাবার সময় এসেছে, পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের, যে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যদি এই রাজ্য চলে, তাহলে এখনই যা অবস্থা হয়েছে, পাড়ায় পাড়ায় উগ্রপন্থী, দুয়ারে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে। এই দুয়ারে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে, দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাটবে, মালদাতেও ফাটবে, মালদা মিউনিসিপ্যালিটির বাড়ির সামনেও ফাটবে। দক্ষিণ 24 পরগনা অনেক জায়গা আছে, নদীয়ার বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আখড়া, বীরভূম, বহু জায়গায় উগ্রপন্থীদের আখড়া হয়ে গেছে। এই মুহূর্তে টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী। অরূপদা, শুভজিৎ রয়েছে, আপনি তো পুরোটাই শুনলেন, সুকান্ত মজুমদার ঠিক কি বললেন, আপনার রিয়াকশন? না, ওই দুয়ারে উগ্রপন্থী বলছিল না, ওরা তো পার্লামেন্টে উগ্রপন্থী করে দিয়েছে। সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুর মালেগাঁও বোমা বিস্ফোরণ করে 7 জন মানুষকে খুন করলো, 150 জন মানুষকে আহত করলো, তাকে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছে। যারা পার্লামেন্টে উগ্রপন্থী পরিকল্পনা নিয়েছে তারা এখানে যে বড় বড় জ্ঞানের বাণী দিচ্ছে। আরে নিজেদের রাজ্যে টেররিস্ট অ্যাক্টিভিটি হয়, ধরতে পারে না, ধরে কে? পশ্চিমবঙ্গে পুলিশের ইন্টেলিজেন্স নেটওয়ার্কের জন্য ধরা পড়ে, আর নিজেদের রাজ্যে টেরোরিজম করে পালিয়ে আসে। যাদের মাধ্যমে পালিয়ে আসে সেই রাজ্যগুলো সব ডাবল ইঞ্জিন, বিহার ডাবল ইঞ্জিন, উত্তরপ্রদেশ ডাবল ইঞ্জিন। দিল্লিতে যখন টেরোরিজম করিয়ে পালিয়ে আসে তখন রাজ্যগুলো কোনটার উপর দিয়ে আসতে হয়? পশ্চিমবঙ্গে আসতে গেলে উত্তরপ্রদেশ দিয়ে বিহার হয়ে আসতে হয়।
সবকটা তো ডাবল ইঞ্জিনে, তারা কেন ধরতে পারে না তাদের রাজ্য দিয়ে আসার সময়? পশ্চিমবঙ্গ ধরে, কারণ পশ্চিমবঙ্গে তো আইনের শাসন রয়েছে, ল অ্যান্ড অর্ডার রয়েছে। আর এত বড় বড় কথা বলছে, যাকে অ্যারেস্ট করেছে সে একটা বিয়ে বাড়িতে, তার যোগাযোগ আছে একটা ইউনিভার্সিটির ছাত্র, মেডিকেলের ছাত্র, সেই ইউনিভার্সিটিতেই তো বেআইনি। ইউনিভার্সিটিতে 11 বছর ধরে ন্যাক হয়নি, আলফানা ইউনিভার্সিটি। কেন হয়নি? কার দায়িত্ব? কেন্দ্রীয় শিক্ষা দপ্তর, এমএচআরডি, মিনিস্ট্রিকে বিজেপির নেতা। নিজেরা উগ্রপন্থীদের কারবার করছে গোটা দেশ জুড়ে। ওই ডিমনিটাইজেশনের সময় বলেছিল না, আপনারাই তো দেখিয়েছিলেন, টেরোরিজমকে মেরুদণ্ড ভেঙে দেবো, সন্ত্রাসবাদে মেরুদণ্ড ভেঙে দেবো, কালাধন বাপস আসবে। কি হলো? তারপর আবার সার্জিক্যাল স্ট্রাইকে সেই ভাঙা মেরুদণ্ড আবার। আপনার অভিযোগ খুব পরিষ্কার, অসংখ্য ধন্যবাদ অরূপদা। সারা ভারতবর্ষে তো অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি হচ্ছে, টেররিস্ট অ্যাক্টিভিটি হচ্ছে, সব জায়গায় কোথাও মতো পশ্চিমবাংলার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে, তার যুক্ত হয়ে যাচ্ছে, মুর্শিদাবাদের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। তো এতে প্রশ্ন উঠছে পশ্চিমবাংলা থেকে এত দেশ বিরোধী গতিবিধি কেন হচ্ছে? তো সবার দৃষ্টি এখন বাংলাতে। এই ডাক্তারি সন্ত্রাসের এই মুহূর্তে আরও একটা আপডেট দিয়ে আপনাদের পর ব্যাক টু ব্যাক সে আপডেট আসছে। দেশে এই ধারাবাহিক বিস্ফোরণ ঘটানোর পর পালিয়ে যাওয়ার ছক ছিল এই মুজাম্বিল, এই শাহিনদের। নতুন পাসপোর্টের জন্য অনলাইনে তারা অ্যাপ্লাই করে। কারা? এই ডাক্তাররা। কোন ডাক্তার? জঙ্গি ডাক্তার। ধৃত জঙ্গিরা জেরায় জানিয়েছে যে কাতার, তুরস্কের মতো দেশে গিয়ে অন্তত 6 মাস তাদের গা ঢাকা দেওয়ার প্ল্যান ছিল। যে পুলিশ অফিসার হাসপাতালের হস্টেলে গিয়ে পাসপোর্টের তথ্য ভেরিফিকেশন করেছিলেন, তার সঙ্গেও তারা কথা বলেছে। আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সায়ন্ত এই বিষয়টা ফলো আপ করছে। সায়ন্ত, আমি জানতে চাইবো যে এই যে তথ্য লাগবে তো এই কাজগুলো করতে, সেই তথ্যগুলো এই মুহূর্তে তাহলে জেরায় অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর কোন কোন এই তাদের প্ল্যানের কথা সামনে আসছে এখনো পর্যন্ত টিল নাও? দেখো, ইতিমধ্যে শাহিন, মুজাম্মিল এবং আদিল যে তথ্য, কাগজ বা অন্যান্য নথি জমা দিয়েছিল, যে ভেরিফিকেশন অফিসার এসেছিল দিল্লি পুলিশের এবং হরিয়ানা পুলিশের, তাদের কাছে কিন্তু সেই নথিপত্র ইতিমধ্যেই তদন্তকারীরা নিজেদের হাতে নিয়েছে এবং সেই নথিপত্র আদৌ সঠিক নাকি জাল সেটাও মূলত কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে যে ভেরিফিকেশন অফিসার রয়েছে তারও ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে, কারণ সে নথিপত্র যাচাই করার দায়িত্ব কিন্তু ওই অফিসারের। অর্থাৎ পাসপোর্ট হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়তো গোয়েন্দারাই। আরও একটা বিষয়, সেটা হচ্ছে এই 8 থেকে 10 ডিসেম্বরের মধ্যে আদিল, শাহিন এবং মুজাম্মিলের দেশ ছেড়ে পালানোর কথা ছিল এবং কোথায়? তুরস্কের আঙ্কারা অথবা কাতারে, যেখানে হ্যান্ডলারের সঙ্গে তাদের বারবার যোগাযোগ ছিল আমরা দুদিন আগেই দেখিয়েছি। অর্থাৎ তারা সেখানে গিয়ে 6 থেকে 8 মাস লুকিয়ে থাকতো, আবার তারা ভারতে ফিরত। অন্যদিকে উমর, যে মূলত সুইসাইড বোম্বার হিসেবে কাজ করেছে, তার কিন্তু দেশ ছেড়ে পালানোর কথা ছিল না। তার কথা ছিল কাশ্মীরে গিয়ে যারা ভারত বিরোধী যে সংগঠনগুলো রয়েছে তাদের ডেরায় 6 থেকে 8 মাস লুকিয়ে থাকা। অর্থাৎ গোটা বিষয়টি কিন্তু 1.5-2 বছর ধরে তারা পরিকল্পনা করেছে, তারা কাগজপত্র তৈরি করেছে, এমনকি সেগুলো ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু তারা সব শুরু করে দিয়েছিল। কিন্তু তার আগেই ধরা পড়ে যায় এবং বিস্ফোরকও ধরা পড়ে। তবে যেটা তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে যে এই যে গোটা কাজটা হচ্ছে, তাদের পুলিশে যে ভেরিফিকেশন হয়েছে, যাবতীয় নথিপত্র, সেগুলোও কিন্তু একটা মূল তদন্তের বিষয়। এমনকি আদিলের ডকুমেন্টস যদি ভুল না থাকতো তাহলে কি ইতিমধ্যে পাসপোর্টের যাবতীয় কাজও অনেকটা এগিয়ে যেত। অর্থাৎ সব মিলিয়ে তদন্তকারীদের কাছে কিন্তু যিনি পুলিশকর্মী গিয়েছিলেন ভেরিফাই করতে, তার বক্তব্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনই জেরায় এই পাসপোর্ট নিয়ে তারা মূলত কি তুরস্ক, কাতার যেত নাকি অন্য কোনো? অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লিঙ্কগুলোর ধরে এগোলে তাহলে হয়তো মিসিং লিঙ্কগুলো জানতে পারা যাবে। আমি আরো একবার স্ট্র্যাটেজিক এক্সপার্ট শুভাশিস ব্যানার্জির কাছে যাব। শুভাশিস বাবু, এখনো পর্যন্ত যে বিষয়গুলো সামনে আসছে, তাদের তুরস্কে যাওয়া, সেখানে গিয়ে কাতারে গিয়ে 6 মাস গা ঢাকা দিয়ে ওই শীত ঘুমের পর আবারও ফিরে আসা, এই গোটা বিষয়টা তারা ঘটাচ্ছেন তাদের একটা মকসদ থেকে, যে মকসদটা জঙ্গি কার্যকলাপ। কিন্তু এক্ষেত্রে এই দেশের বুকে থেকে কেউ বা কারা তাদের তো ক্রমাগত সাহায্য করে যাচ্ছে, তেমন গন্ধ সামনে আসছে। তাহলে এই গোটা নেক্সাসটাকে এই মুহূর্তে কোন কোন প্ল্যানগুলো সামনে আসছে এবং যেগুলো দেখা যাচ্ছে সেগুলোতে কি কি আন্দাজ করা যাচ্ছে, কোন কোন গন্ধ সামনে আসছে? দেখুন, আপনাদের চ্যানেলেই আমি কিছুদিন আগে বলেছিলাম একটা MFA মডেল অফ ইনভেস্টিগেশন, যেখানে মোটিভেশন, ফিনান্স আর অ্যাক্টিভিটি, এই 3টে জিনিসের উপরে গুরুত্ব দিলে অনেক কিছু বেরিয়ে আসবে। এই যেমন টাকার ফ্লোটা খুব ইম্পর্টেন্ট এই ধরনের ঘটনার সাথে, এবং তাতে বোঝা যায় ব্রেড ক্রাম্পিং করে যে কোথা থেকে টাকাটার ফ্লোটা শুরু হয়েছে এবং কোথায় শেষ হচ্ছে। সেকেন্ড জিনিসটা হচ্ছে অ্যাক্টিভিটি, কার কার সাথে মিশছে, কোথায় কোথায় যাচ্ছে। যেমন স্যার কিছুক্ষণ আগে বলছিলেন বিভিন্ন প্রকারের ফোন ইউজ করে, বিভিন্ন প্রকারের কমিউনিকেশন মেথোডোলজি ইউজ করে, সেইগুলোকে ক্র্যাক করা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে যদি না অ্যাক্টিভিটিটাকে পুরোপুরি পূর্ণভাবে জানা যায়।
তৃতীয় জিনিসটা, এই যে পলিটিক্যাল অ্যাসাইলেম নেওয়ার প্রবণতা, এই যে কেন পালিয়ে যাবে, কারণ অ্যাক্টিভিটিটা শেষ হওয়ার পরেই তারা পলিটিক্যাল অ্যাসাইলাম চাইবে এবং তার জন্যই তারা পালিয়ে গিয়ে গা ঢাকা দেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে নিজেদেরকে লিপ্ত করে। এই সব জিনিসগুলোকে এক জায়গায় আনতার সময় বহু মানুষের সাথে জুড়বে যারা এই হেল্পগুলো অ্যাজ এ থার্ড পার্টি করবে। এই প্রতিটা মানুষকে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এক্ষেত্রে আমার একটা কিউরিওসিটি জায়গা থেকে আমি জানতে চাইছি, এই যে আল ফালাহ ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির ভেতরে বেশ কয়েকজন এই ঘটনার সঙ্গে যুক্ত, তারা একে অপরকে জড়ো করার চেষ্টা করছে, তারা হয়তো চাইছে সংখ্যাটা বাড়ুক, অনেকের কাছে এটা ছড়িয়ে দিক, তার কারণ তারা অনেকে মিলে এটা করুক। একটা ইউনিভার্সিটির ভেতরে ঘটছে, সেক্ষেত্রে ইউনিভার্সিটির ভূমিকাটা কি একেবারে এড়িয়ে যাওয়া যায়? না, একদমই নয়, একদমই ইউনিভার্সিটির জিনিসটাকে এড়িয়ে যাওয়া যায় না, প্রফেসরদের ভূমিকা এড়িয়ে যাওয়া যায় না, অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফদের ভূমিকা এড়িয়ে যাওয়া যায় না। সবার দরকার পড়লে ব্যাকগ্রাউন্ড চেক করা প্রয়োজন। তার কারণ আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে নেটওয়ার্কিং বিজনেসের মতো টেররিজম গ্রাউন্ড লেভেলে রিক্রুট করে, সুতরাং একজন আরেকজনকে মোটিভেট করে। এই এমএফএ মডেলের প্রথম কথাটা যেটা বললাম মোটিভেশন, একজন আরেকজনকে মোটিভেট করে, একজন আরেকজনের যে ডিসস্যাটিসফ্যাকশন বা পলিটিক্যাল লুপহোল বা সোশ্যাল লুপহোল বা তার মাইন্ডসেটে যে দুঃখ কষ্টগুলো আছে সেইগুলোকে ব্যবহার করে তাকে ব্রেন ওয়াশ করে। এবং এই ব্রেন ওয়াশ করার পদ্ধতিটা একদিনে হয় না, একটা প্রলং পদ্ধতির মাধ্যমে এই ব্রেন ওয়াশ গুলো ঘটে। সেই প্রলং পদ্ধতি, তাদের এই মোটিভেশন যার দ্বারা তারা এদেশের উপর আক্রমণ শানাতে চেয়েছে, সেই মোটিভেশন এদেশের তরফ থেকে একেবারে ডিভাস্টেশনে পরিণত করা হবে, এর সময়ের অপেক্ষা। অন্যদিকে ফরিদাবাদে ডক্টর মডেলের সদস্য ডাক্তার মুজাফফরের খোঁজে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে জম্মু কাশ্মীর পুলিশ। ধৃত আদিল আহমেদের ভাই মুজাফফরের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির আবেদন। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের সূত্র ধরেই ডক্টর মডেলের সদস্য এই মুজাফফরের নাম উঠে আসে। দক্ষিণ কাশ্মীরের কাজিগুন্ডের বাসিন্দা মুজাফফর আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জড়িত। সেই আল ফালাহ পুলিশ মনে করছে মুজাফফর আফগানিস্তানে পালিয়েছে, তাই তাকে নাগালে পেতে ইন্টারপোলের সাহায্য নিতে চাইছে জম্মু কাশ্মীর পুলিশ। ব্যাক টু ব্যাক আরো একটি খবরের দিকে নজর রাখতে হচ্ছে। পাঠানকোট মেডিকেল কলেজের এক চিকিৎসক গ্রেপ্তার। যে খবর পাচ্ছি আমরা, পাঠানকোট মেডিকেল কলেজের একজন চিকিৎসক গ্রেপ্তার। কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা রিয়াজ আহমেদ নামে ওই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। 2020-2021 পর্যন্ত আল ফালাহ মেডিকেল কলেজে কাজ করেছে। পুলিশ সূত্রে যে খবর পাচ্ছি আমরা, তারপরেও তার যোগাযোগ ছিল সেখানকার চিকিৎসকদের সঙ্গে, অর্থাৎ আবারও সেই আল ফালাহ। দিল্লিতে হামলা চালানো জঙ্গি ডাক্তার উমারের সঙ্গেও রিয়াজের যোগাযোগ ছিল বলে দাবি করছেন তদন্তকারী আধিকারিকরা। অন্যদিকে বোমা স্তূপে মুর্শিদাবাদ, বোমা উদ্ধারে টক্কর দুই পুলিশ জেলার। জঙ্গিপুর পুলিশ জেলার 3 জায়গা থেকে উদ্ধার হয়েছে বোমা। অন্যদিকে রঘুনাথগঞ্জের সেকেন্ডরায় লিচু বাগান থেকে প্লাস্টিকের ড্রাম ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। দেখছেন সেই ছবি, শামশেরগঞ্জ, সেখানে পূর্ব দেবীদাসপুর আমবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। সুতি থানার অন্তর্গত লক্ষ্মীপুর পঞ্চায়েত এলাকার চাঁদবাড়ি এলাকা থেকে 3টি বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার হয়েছে। আমার সহকর্মী কৌশিক এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। কৌশিক, আমি জানতে চাইবো যে ভোট যত এগিয়ে আসছে মুর্শিদাবাদে এত তাজা বোমা পরপর দেখতে পাওয়া যাচ্ছে, এক পুলিশ জেলার সঙ্গে অন্য পুলিশ জেলার টক্কর চলছে, কে বা কারা কি কারণে সে বোমাগুলো এনেছে এখনো পুলিশ সে প্রশ্নের উত্তর খুঁজতে সক্ষম হয়েছে এখনো পর্যন্ত? দেখো, যে তুলনায় বোমা উদ্ধার হয়েছে সেই তুলনায় কিন্তু এখনো গ্রেপ্তারের সংখ্যা দেখা যায়নি। তবে বোমা কিন্তু যেভাবে উদ্ধার হয়েছে তাতে কিন্তু জেলা জুড়ে কিন্তু আতঙ্ক বাড়ছে, এক কথায় কোট আনকোট বলা চলে। কারণ মুর্শিদাবাদ জেলা জুড়ে যদি দুটো পুলিশ জেলা, তার মধ্যে মুর্শিদাবাদ যে পুলিশ জেলা সেখানে প্রায় 1500-র বেশি বোম উদ্ধার হয়েছে। এবং অন্যদিকে সুতি, শামশেরগঞ্জ এবং যে রঘুনাথগঞ্জ যে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত, সেখানেও কিন্তু আর সকাল থেকে একের পর এক জায়গায় বোমা উদ্ধার হয়েছে এবং সেই বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে যে একাধিক জায়গায় বোমা উদ্ধারের মতো ঘটনা ঘটলেও সেই তুলনায় গ্রেপ্তার নাই। তো সুতির যে শামশেরগঞ্জে সুতির যে এক আমবাগান এবং রঘুনাথগঞ্জের লিচু বাগানে যে এলাকায় রঘুনাথগঞ্জে বোমা উদ্ধার হয়েছে তার পাশেই কিন্তু বাংলাদেশ সীমান্ত। সেখানে থেকেই প্রশ্ন উঠছে যে এই বোমাগুলো কোন উদ্দেশ্যে মজুত করা হয়েছিল সেই নিয়ে যেমন প্রশ্ন উঠছে এবং এর পাশাপাশি প্রশ্নগুলো উঠছে। অনেক ধন্যবাদ কৌশিক। আর এই মুহূর্তের একটা বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, অত্যন্ত বড় খবর। 33 বছর পর পরমাণু পরীক্ষা করলো আমেরিকা। 33 বছর পর
পরমাণু পরীক্ষা করলো আমেরিকা। 19 থেকে 21 আগস্টের মধ্যে পরমাণু পরীক্ষা আমেরিকার F-35 বিমান থেকে B-61 পরমাণু বোমার সফল পরীক্ষা। সোমনাথ আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, এই মুহূর্তে সব থেকে বড় খবর, সরকারি সূত্রে এখনো জানানো হয়েছে কোনো কিছু? এখন সরকারি সূত্রে মানে আমেরিকান সংবাদ মাধ্যম প্রথম এই দাবিটা করে এবং তারা দাবি করে যে আগস্টের শেষ দিকে এই পরমাণু পরীক্ষা চালানো হয়েছে। কিন্তু আমি জানিয়ে রাখতে চাই যে এই পরমাণু পরীক্ষা কিন্তু পরমাণু বোমা ফেলানোর মতো নয়। এই যে পরমাণু পরীক্ষা, এর পোশাকি নাম হচ্ছে S-21X টেস্ট। এই যে পরীক্ষাটা চলে, এই পরীক্ষায় কিন্তু কোনো একটি জায়গাকে ঢেকে রেখে বিজ্ঞানসম্মতভাবে পরীক্ষা চালানো হয় খালি পরমাণু বোমার কার্যকারিতা পরীক্ষা করার জন্য। এর বাইরে যাতে অন্য কোনো জায়গাতে সেই তেজস্ক্রিয়তা ছড়ায় বা কোনো ক্ষতি না হয় সেটা নিশ্চিত করেই পরীক্ষা চালানো হয়। এটি খুব একটা প্রচলিত পদ্ধতি এবং সেই পদ্ধতিতেই আমেরিকা পরীক্ষা চালিয়েছে বলে খবর। প্রচলিত পদ্ধতি, কিন্তু প্রচলিত ক্যালেন্ডার আছে কি? এর কোনো প্রচলিত ক্যালেন্ডার নেই এই মুহূর্তে, কিন্তু আমেরিকা অঙ্গীকারবদ্ধ যে তারা কোনো পরমাণু পরীক্ষা চালাবে না। যদিও কয়েকদিন আগে ট্রাম্প জানিয়েছেন যেহেতু রাশিয়া এই ধরনের কোনো আন্তর্জাতিক চুক্তি মানছে না, তাই তারাও এই চুক্তি থেকে বেরিয়ে আসছেন। কিন্তু এটা ঘটনা যে গোটা বিশ্বই এই মুহূর্তে কিন্তু নতুন করে পরমাণু পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়ে একটি আন্তর্জাতিক চুক্তিতে সই করেছিল। সেই চুক্তি কিন্তু এখনো বজায় রয়েছে। মানে সেই চুক্তি বজায় থাকা অবস্থাতেই এই অবস্থা, তাই তো? হ্যাঁ, সঙ্গে থাকো। সুভাষিস দা, ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হচ্ছে ক্রমাগত। এর আগে বহুবার আপনার সঙ্গে আলোচনা হয়েছে, বিভিন্ন সময় আলোচনা হয়েছে কারা কি নেগেটিভ প্র্যাকটিস করছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, এসব নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে এইরকম একটা ঘটনা, আপনার ব্যাখ্যাটাকে শুনি। দেখুন, ক্লাইমেট ইকুইলিব্রিয়াম আর নিউক্লিয়ার সভারেনিটি এই দুটো শব্দ একসাথে এক সেন্টেন্সে আজ অব্দি ব্যবহার হয়নি। এই ডোনাল্ড ট্রাম্প যেই একটা বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আমরা গোটা বিশ্বে শান্তির বাতাবরণ নিয়ে আসবো, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স নিয়ে আসবো, ডেভেলপমেন্টাল ক্লাইমেটিক স্ট্র্যাটেজি নিয়ে আসবো, সেই দেশটাই যখন আবার নিউক্লিয়ার টেস্টিং করছে এবং ওপেন এন্ড নিউক্লিয়ার কালচার তৈরি করার চেষ্টা করছে, একে অপরকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছে, এই দুটো ঘটনা কোনোদিনই একভাবে বিশ্লেষণ করা সম্ভব না। এখানে একটা ডুপ্লিকেসি বা একটা এমন ধরনের নাটক ক্যামোফ্লাজিং আমরা দেখতে পাচ্ছি, যে ক্যামোফ্লাজিংটার জন্য যথেষ্ট ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এবং তাদের ইন্টারন্যাশনাল পলিসি এক্সপোজ হয়ে যাচ্ছে। কারণ যদি তারা পাওয়ার পলিটিক্সটাই চালাতে চায় তাহলে সেটাই করুক। যদি পাওয়ার পলিটিক্সটাকে একদিকে চালাবে, অন্যদিকে লোকজনকে বলবে আপনারা শান্তিপূর্ণ থাকুন, এটা তো হয় না। আপনি আমায় ঘুষি মারবেন আর আমি দাঁত বের করে হাসবো, দুটো তো হয় না একসাথে। আপনিও মারুন আমিও মারবো, দ্যাট ইজ দ্য কালচার অফ ওয়ার। যদি সেটা না করেন তাহলে ডোন্ট পিচ দিস কালচার অফ আপনিও মারবেন আমিও মারুন বললে তো আবার অন্যরকম কেউ ভাবতে পারে, তাই না? যে আমি কেন মারবো, আমি শান্তির কথা বলে আসছি। দেখুন, আমি আপনাকে একটা কথা একদম হলফ করে বলছি, এখন অব্দি এই মিনিট অব্দি যা কালচার আছে, নিউক্লিয়ার ইজ এ থ্রেট। নিউক্লিয়ারকে কেউ ব্যবহার করবে না। তার কারণটা হচ্ছে নিউক্লিয়ার ওয়েপন বা নিউক্লিয়ার কালচারটা এমনই, যদি কোনো সুপার পাওয়ারকে ব্যবহার করে তাহলে উভয় সুপার পাওয়ারেই যে ইকোনমিক এন্ড টেরিটোরিয়াল ক্ষতি হবে সেটা ইরিপ্লেসেবল। এটা যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ঘটে গেছে সেটা ঘটেছিল এবং সেটার পিছনেও অনেক কারণ ছিল, যেখানে নলেজের অভাবেও বহু জিনিস ঘটেছিল। আজকের ডেটে দাঁড়িয়ে নিউক্লিয়ার সম্বন্ধে আমরা যথেষ্ট জানি এবং সেখানে কোনো দেশের বিরুদ্ধে নিউক্লিয়ার পাওয়ার ব্যবহার করবে না, এটা হলফ করে বলা যেতে পারে। কিন্তু সিভিল প্যানিক সৃষ্টি করার জন্য নিউক্লিয়ার ন্যারেটিভ তৈরি করাটা খুব প্রয়োজনীয় এবং সেই কাজটাই করে চলেছে বিভিন্ন দেশ, যাতে করে ইকোনমিক অর্ডারটা যেটা চেঞ্জ হতে পারে, সেই অর্ডারটা চেঞ্জ করার আগে তাদের বারংবার বোঝানোর দায়িত্ব যে দেখো যদি এটা করো আমরা এটা করতে পারি, বাট আলটিমেটলি এটা কেউই করতে চাইবে না, কারণ তার পিছনে অনেক ইন্টারন্যাশনাল ইমপ্লিকেশনস আরো চলে আসবে। ঠিক, সঙ্গে থাকুন। এই মুহূর্তের বড় খবর, 33 বছর পর পরমাণু পরীক্ষা করলো আমেরিকা। 19 থেকে 21 আগস্টের মধ্যে পরমাণু পরীক্ষা আমেরিকার। ডিটেল নেব রক্তিমের কাছ থেকে আরো। রক্তিম, কি খবর পাচ্ছি? 3 মাস আগে কার্যত নীরবে পরমাণু পরীক্ষা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা আজকে সেই খবর প্রকাশিত হয়েছে। অগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র B-61-12 থার্মোনিউক্লিয়ার বোমার
পরীক্ষা নিরীক্ষা করেছে, এবং সেই পরীক্ষা নিরীক্ষা কিন্তু তারা করেছে সেটা হচ্ছে F-35 ফাইটার জেট থেকে এই B-61-12 নিক্ষেপণ করা হয়েছে, এবং তারপর থেকে সেখান থেকে কিন্তু একটা পরীক্ষা নিরীক্ষার পথে গেছে, যেটা গত এতদিন ধরে 3 মাস পর্যন্ত কার্যত গোপন রেখেছিল ট্রাম্প সরকার, সেটা কিন্তু আজকে প্রকাশ্যে এসছে। কেন হঠাৎ করে পরমাণু পরীক্ষা নিরীক্ষা এবং 34 বছর পরে কেন, সেই নিয়ে কিন্তু গোটা বিশ্বের কূটনৈতিক মহল বা গোটা বিশ্বের অন্যান্য তাবড় দেশ কিন্তু রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছে। তাহলে কি অন্য অঙ্কে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ট্রাম্প সরকার, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে কিন্তু অন্যান্য দেশের কর্মকাণ্ডের কারণে নাকি শোনা যাচ্ছে অক্টোবরে একটা নির্দেশ দিয়েছিলেন যে পারমাণবিক পরীক্ষা শুরু করার, এবং গতকাল তিনি কিন্তু বলেছিলেন, ডোনাল্ড ট্রাম্প কিন্তু গতকাল একটা কথা বলেছিলেন যে তিনি কিন্তু অতি শীঘ্রই পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা শুরু করবেন। কিন্তু তার আগেই যে অগস্ট মাসে তিনি একটি পারমাণবিক বোমা পরীক্ষা নিরীক্ষা করে ফেলেছেন, সেটা কিন্তু এতদিন ধরে অজানা ছিল, এবং সেখান থেকে কিন্তু যে প্রকাশ হতেই গোটা বিশ্ব ইতিমধ্যে নড়ে চড়ে বসেছে। সুব্রজিৎ সঙ্গে থাকো। কর্নেল চৌধুরী, আপনার কাছে একটু যাই। এর আগে রক্তিম যেখানে শেষ করলো সেখান থেকেই বলি, ট্রুথে ডোনাল্ড ট্রাম্প একটা পোস্ট করেছিলেন, তিনি সেখানে লিখেছিলেন যেহেতু, মানে বাংলা তর্জমা করছি আমি, লিখেছিলেন যেহেতু অন্যান্য দেশগুলো তাদের নিজস্ব কর্মসূচি পরিচালনা করছে, অনেকে মনে করছিলেন যে কর্মসূচি মানে পারমাণবিক পরীক্ষার কথাই বলা হচ্ছে, তাই আমি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগকে সমতার ভিত্তিতে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি। এটা কি কম্পিটিশন হচ্ছে নাকি কর্নেল চৌধুরী? কিছুদিন আগে 5ই নভেম্বর একটা মিনিটম্যান 3 একটা ডেলিভারি সিস্টেম ICBM উইদাউট আর্মিং না করে এটা কিন্তু টেস্ট হয়েছে 5ই নভেম্বর। এবং রক্তিমবাবু যেটা বলছে, এটা শোনা গেছে যে অগস্ট মাসে কিন্তু অলরেডি দেয়ার টেস্ট হ্যাজ বিন ডান। আমরা জানি না, যারা এটা সম্বন্ধে খবর রাখে, বিভিন্ন এজেন্সিস, সায়েন্টিস্ট বারকে, তাদের কাছে নিশ্চিতভাবে এর খবর থাকবে, কারণ এই যদি টেস্ট করে থাকে এটা লুকানো যায় না। যদিও জনসমক্ষে এই খবরটা আসেনি, বাট এখানে একটা প্রশ্ন উঠছে দ্যাট একটা নতুন এই কোল্ড ওয়ার এরার পর, কারণ লাস্ট মার্কিন যুক্তরাষ্ট্র টেস্ট করেছে 1992 সালে 1992, তারপর এই দীর্ঘ এই সময় কোনো টেস্ট হয়নি, তারপর CTBT হয়েছে, তারপর মাল্টিপল নিউক্লিয়ার ব্যান ট্রিটি হয়েছে, NPT হয়েছে, মানে অনেক জল গড়িয়ে গেছে। কিন্তু আবার এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্পের কথায় আমার মনে হলো আবার একটা লং হল অফ আর্মস রেস যেন আবার শুরু না হয়ে যায়। চীন, রাশিয়া, US, পাকিস্তান, এদের যদি আবার আর্মস রেস, তাহলে আমার মনে হয় বিশ্বের শান্তি কোথাও না কোথাও বিঘ্ন ঘটবে। আমি ব্যক্তিগত ওপিনিয়নে মনে করি না যে হবে না বলে, একদম জায়গা আছে যে নিউক্লিয়ার আর্ম রেস আবার শুরু হতে পারে, যদি তার সামনে আবার তার লিডারশিপ এই প্রেসিডেন্ট ট্রাম্পের মতন যারা রাষ্ট্রপতি আছে তারা আবার যদি উস্কে দেয়, তাহলে আমার মনে হয় অন্যান্য রাষ্ট্র কিন্তু এর মধ্যে জড়িয়ে যাবে। সুভাষিস দা, কর্নেল চৌধুরী আশঙ্কার জায়গাটা বেশ বড় করেই বললেন, আপনার কি মনে হয়? না, নিশ্চয়ই এটা নিশ্চয়ই এটার একটা মতামতের, সবার মতামতের ইম্পর্টেন্স আছে। স্যার যেটা বললেন সেটা আমি কোনোভাবে উড়িয়ে দিচ্ছি না, সেটা যথেষ্ট আছে, এবং ডোনাল্ড ট্রাম্পের যেই রকম পলিটিক্যাল স্ট্রাকচার সেটা করতে পারে, কিন্তু বাকিদের যেই পরিকাঠামো অবস্থাটা আছে, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, যদি ইকোনমিক স্টেবিলিটিটা আমেরিকা লুজ করে, আমেরিকার নিজস্ব পলিটিক্যাল অবস্থানটাও বুঝতে হবে, শাটডাউনের এফেক্টটা বুঝতে হবে, আমেরিকার যেই জায়গায় আছে সেইখানে যদি ডোনাল্ড ট্রাম্প এটা বুঝতে না পারে যে আমাদের নিজস্ব পলিটিক্যাল অবস্থানটা এখানে ইম্পর্টেন্ট, সেইটা না বুঝে যদি অ্যাটাকটা করে ফেলে, সেটা কিন্তু শুধুমাত্র অ্যাটাক হবে তাই নয়, একটা নিউক্লিয়ার অ্যাটাক মানে একটা ইকোনমিক অ্যাটাক, টেরিটোরিয়াল অ্যাটাক তো বটেই। তখন বাকি দেশগুলো যেভাবে রিয়াক্ট করবে, সেই রিয়াকশনে কিন্তু গোটা ইকোনমিক যে রিস্ট্রাকচারিং হচ্ছে, সেই রিস্ট্রাকচারিংটা আটকাবে না, ধ্বংসের পথে চলে যাবে। এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে কোথাও গিয়ে এটা মোর অফ আ প্যানিক থ্রেট দেন আ রিয়েল অ্যাটাক। এটাই হচ্ছে ডিফারেন্স অফ অপিনিয়ন। নিউক্লিয়ার অ্যাটাকের কথা বলা হচ্ছে না, নিউক্লিয়ার টেস্টিং এর কথা বলা হচ্ছে। নিউক্লিয়ার অ্যাটাকের কথা বলেছি, টেস্টিং এর কথা না। আমি নিউক্লিয়ার অ্যাটাকের কথা বলছি, টেস্টিং এর কথা না। নিউক্লিয়ার অ্যাটাকের কথা কেউ বলেনি, এখানে নিউক্লিয়ার টেস্টিং এর কথা বলা হচ্ছে, নিউক্লিয়ার ডিটারেন্স এর কথা বলা হচ্ছে, নিউক্লিয়ার কার আছে সেই নিয়ে কথা হচ্ছে। ইটস অ্যাবাউট আ রেস, ইট ইজ নট অ্যাবাউট অ্যাটাক।
বেশ শুভজিৎ, এবার একটু বিহারের দিকে আমরা নজর রাখি, তার কারণ বিহারের নির্বাচনের ফলাফল গতকাল একেবারে ল্যান্ডস্লাইড জয়, বিপুল জয় বললেও বোধহয় কম বলা হয়। তারপরেই মানে বিহারের এই ফলাফলের পর গঙ্গার গতিপথ ধরে বাংলা দখলের একটা রুট ম্যাপ কথা বলেছেন নরেন্দ্র মোদী। মোদীর বাংলা দখলের হুঙ্কারের পর আরও চাঙ্গা এখন বঙ্গ বিজেপি নেতৃত্ব। বুথ আগলে রাখতে হবে নির্দেশ দিয়েছেন কর্মীরা। বুথ সংগঠনে বাড়তি গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাদের দিকে। এসআইআর আবহে রোহিঙ্গা অনুপ্রবেশকারী নিয়ে প্রচার অব্যাহত রাখার নির্দেশ এসেছে উচ্চ পর্যায়ের তরফ থেকে। আমার সহকর্মী প্রদীপ্ত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, গতকাল রেজাল্টের পর এক প্রকার সুরটা বেঁধেই দিয়েছেন প্রধানমন্ত্রী যে এবার গঙ্গার জল যেভাবে বয় সেভাবে এবার বিহারের রেজাল্ট ধরে ধরে বঙ্গ জয়ের আবহ। এই মুহূর্তে কি কি নির্দেশ দলীয় কর্মী সমর্থকদের দিকে আসলো উচ্চ নেতৃত্বের তরফ থেকে? দেখো, যেহেতু গতকালই এই ফলাফল বেরিয়েছে, একেবারে নির্দিষ্ট করে এখনই নির্দেশ বিভিন্ন জায়গাতে তারা পৌঁছাতে পারেনি, তবে একটা চকআউট তারা করছে যে কিভাবে এগোতে চায়। অবশ্য তাদের বক্তব্য যে যেভাবে তারা এগোতে চায় সেটা বেশ কিছুদিন ধরেই তারা তাদের পরিকল্পনার মধ্যে রেখেছে, যেটা বিহারের ক্ষেত্রেও হয়েছে। অমিত শাহ তিনি নিজে জোর দিয়েছিলেন যে বড় বড় সভার থেকেও বেশি প্রয়োজন রয়েছে কর্মী সভার, কর্মীদেরকে বোঝানো, অর্থাৎ ছোট ছোট বৈঠকের ওপরে তারা জোর দিচ্ছেন। বিজেপির যে সাংগঠনিক জেলা রয়েছে, প্রয়োজনে সেই জেলাগুলোকে আরও ছোট ছোট স্তরে ভাঙা হবে, তারা বৈঠক করবেন। একই সঙ্গে যে মেরুকরণের আবহ এই মুহূর্তে এসআইআরকে কেন্দ্র করে তারা তোলার চেষ্টা করছে সেটাকে কন্টিনিউ করতে হবে। সেই সঙ্গে রোহিঙ্গা পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশ এই বিষয়গুলোকেও যেমন সামনে আনতে হবে। তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি গত 11 বছর 12 বছর ধরে তারা কাজকর্ম করতে গিয়ে করছে, সেই সমস্ত বিষয়কেও সামনে নিয়ে আসার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার কিভাবে সুবিধাভোগী হয়েছে এই রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন স্তরে, সেই বিষয়গুলোকেও তারা প্রচারের রণকৌশল হিসাবে তুলে নিয়ে আসবে। একই সঙ্গে তাদের বক্তব্য, যেহেতু বিহারের পর তাদের সকলের নজর রয়েছে এই বাংলাতে, সেই কারণে ভোট কুশলী হিসাবে শ্রমিক ভট্টাচার্য বারংবার যার কথা বলেন যে স্বাধীন ভারতের সবথেকে বড় ভোট কুশলীর নাম অমিত শাহ, আর তারা বিহার শেষ করেই বিহারের রাজ্য সরকার প্রতিষ্ঠা হওয়ার পর, নতুন সরকার গঠনের পর গোটা বিজেপির নজরই চলে আসবে। কিন্তু এই পশ্চিমবঙ্গে এখন দেখার বিষয় অমিত শাহ এসে সেক্ষেত্রে নতুন কোনো স্ট্র্যাটেজি বা কিভাবে তার প্রচার কৌশল হবে, সেই রকম ক্ষেত্রে কি কি গুরুত্ব দেন। যা আমরা খবর পাচ্ছি তাতে প্রধানমন্ত্রী অবশ্যই সামনের সারিতে থাকবেন এবং অমিত শাহ মূলত পিছন থেকে যে খেলাটা, অর্থাৎ সংগঠনের কাজকর্মকে সঙ্গে নিয়ে প্রচারকে সামলানো, সেই কাজটা কিন্তু খোদ অমিত শাহ নিজের কাঁধে তুলে নেবেন, এমনটাই জানা যাচ্ছে। এখন দেখার বিষয় সমস্তকে কেন্দ্র করে গতকাল বিহার জয়ের পর বিজেপি নেতৃত্বের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী তিনি যেই বার্তা এবং যে সুর বেঁধে দিয়েছেন সেই সুর ধরেই তার পরবর্তী নেতৃত্ব চলবে, এমনটাই এখনো পর্যন্ত পরিস্থিতি অন্ততপক্ষে তাই বলছে। বিহারের পথেই বাংলায় পরিবর্তন হবে। বিহারে বিপুল জয়ের পর গতকাল এই হুঙ্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন যে বাংলায় জয়ের রাস্তা খুলে দিল বিহার, বিহার হয়ে গঙ্গা বইতে বইতে বাংলায় প্রবেশ করে, বাংলা থেকেও জঙ্গলরাজ উপড়ে ফেলবো। বিহারে জিতে এবার বাংলায় নজর নরেন্দ্র মোদীর। और अब आज की इस विजय ने भाजपा कार्यकर्ताओं को केरला, तमिलनाडु, पुडुचेरी, असम और पश्चिम बंगाल में भी नई ऊर्जा से भर दिया है। और हां, गंगा जी यहां बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। मैं बंगाल के भाइयों बहनों को भी आश्वस्त करता हूं, अब भाजपा आपके साथ मिलकर पश्चिम बंगाल से भी
जंगल राज को उखाड़ फेंकेगी। অত উত্তেজনাও ভালো না, আর অত দুঃস্বপ্ন দেখা ভালো না। স্বপ্ন ভালো, কিন্তু দুঃস্বপ্ন নয়। একটু মনে করুন মোদিজি, আপনি তো গণতান্ত্রিক অধিকার হরণ করছেন এখানে। তাদের 100 দিনের কাজের টাকা দিচ্ছেন না, আর যা যা পাওনা আছে সেগুলো দিচ্ছেন না। বিশেষ করে মহিলারা, তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। 2026-এর এই বাংলার নির্বাচন বুঝিয়ে দেবে গণতান্ত্রিক উপায়ে কিভাবে এই অপমানের জবাব দিতে হয়, সেটা বাংলা বুঝিয়ে দেবে। দেখুন, এটা তো পরিষ্কার হয়ে গেল বিহার জয়ের দিন প্রধানমন্ত্রী বিহারের সো কল্ড জঙ্গল রাজের সঙ্গে রাজ্যের একটা পাশাপাশি বসালেন, একটা তুলনামূলক আলোচনা টানলেন। এদিকে বিহারের জয় উজ্জীবিত বঙ্গ বিজেপি নেতৃত্ব। এবার টার্গেট বাংলা। অঙ্গ কলিঙ্গর পর বঙ্গ রাজ্য বিধানসভায় লাড্ডু বিলি, গেরুয়া আবির উড়িয়ে মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সহ বিজেপির যে বিধায়করা রয়েছেন তারা এখানে লাড্ডু বিলি করছেন, আবির মাখছেন খুব স্বাভাবিকভাবেই। আর কয়েক মাসের পর এই পশ্চিমবঙ্গে নির্বাচন রয়েছে এবং বিহারের এই ফলাফল তাদেরকে উজ্জীবিত করছে এবং এটা তিনি স্পষ্ট করেই বলছেন যে এরপর বাংলার পালা এবং গেরুয়া আবির, সেই গেরুয়া আবির নিয়ে তারা মাখছেন, একে অপরকে মাখাচ্ছেন এবং এই উচ্ছ্বাসের ছবিটা রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন ধরা পড়ছে। শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আর তার যে জেলা রয়েছে সেই জেলায় নির্দেশ দিয়েছেন যে বিভিন্ন যে মণ্ডল রয়েছে সেই স্তরেও যেন এটাকে পালন করা হয়। বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ। এগুলো ওনাদের না বলে রাখলে ওনাদের কর্মীরা যে হতাশ থেকে হতাশতম জায়গায় গিয়েছেন তাদের বলার জন্য এই ধরনের কথা বলছেন। পরিষ্কার বাংলা ভাষা লিখে রেখে দিন। বিহারের কোনো প্রভাব, এই ফলের কোনো প্রভাব বাংলায় পড়বে না। বাংলার মানুষ সুখে শান্তিতে একটা রাজনৈতিক স্থিতিশীল জায়গায় রয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা। উজ্জীবিত হয়েই গেছে সব জায়গায়, মিষ্টি খাচ্ছেন। সাধারণ মানুষের মধ্যে সকাল থেকে দেখতে পাচ্ছি সবাই হাত দেখাচ্ছেন, কংগ্রাচুলেশন করছেন। তার মানে এখানকার মানুষও মন তৈরি করছেন পরিবর্তন। দেখুন, বিহারের জয়, বিহার লাগোয়া বাংলার যে বিজেপি নেতারা আছেন উজ্জীবিত হবেন, বিভিন্ন কথা বলবেন, মনস্তাত্ত্বিক খেলা খেলবেন, এটা খুব পরিষ্কার। এটা আধুনিক রাজনীতির একটা কৌশল। কিন্তু সেই দিনই আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ভিডিও পোস্ট করা হয়েছে, অ্যানিমেশন। বিজেপি ক্ষমতা এলে কি হবে বাংলায়, অ্যানিমেশন ভিডিও পোস্ট বাংলা শাসক দলের। বিজেপি ক্ষমতা এলে পুজোর প্ল্যানেও নজরদারি চলবে, বোনের সঙ্গে রাস্তায় বেরো প্রশ্ন তুলবে বিজেপি, ভালোবাসাকে অপরাধ হিসেবে গণ্য করা হবে। অ্যানিমেশনে এমনটাই দাবি, এমন একাধিক দাবি করেছে তৃণমূল কংগ্রেস। আমাদের জিজ্ঞাসা করতেই হবে, ভালোবাসতে চাইলে আমাদের জিজ্ঞাসা করতেই হবে। বাংলায় এখন শ্বাস নেওয়াই কঠিন হয়ে গেছে। আমরা এটা কি করে ফেললাম? জানতাম না একটা ভুল বোতাম টিপে এত বড় শাস্তি পাবো। আমার বাংলার জন্য যেদিকেই তাকাও গুন্ডাদের জিপ চলছে। বন্ধুদের সঙ্গে দেখা করলেও প্রশ্নের মুখোমুখি হতে হয়। বোনকে নিয়ে বাইরে গেলেও ভয় লাগে। ফোনে কান পাতা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও ওদের নজর। এই হাওয়াটাও ওদের অনুমতি নিয়ে চলে এখানে। ভুলটা আমাদের ছিল, কিন্তু শাস্তিটা পাচ্ছে বাংলা। ভালো হয়েছে। এটা সব কেবল একটি স্বপ্ন ছিল। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। মমতা ব্যানার্জি আপনি শুরু করেছেন, দেখলেন তো
আজকে রাহুল গান্ধীর কি হলো, আজকে তেজস্বী যাদবের কি হলো দেখলেন তো, মুখ থুবড়ে পড়লেন। তারপরেও লজ্জা নেই আপনাদের, মিথ্যাচার করছেন, মানুষকে ভুল বোঝাচ্ছেন। আমাদের মুসলমান ভাই বোনেদের যাদের আপনি কিচ্ছু দেননি, নাথিং, প্রত্যেকটি সম্প্রদায় আপনার এগেনস্টে ভোট করবে, কারণ মানুষ দিনের শেষে আমরা উন্নয়ন চাই। বিজেপির বিহার জয় উদযাপনের মিছিলে এবার হামলার অভিযোগ উঠছে কোচবিহারে। সেখানে শীতলকুচিতে বিজয় মিছিলে বিজেপির যিনি মণ্ডল সম্পাদক ভবেশ বিশ্বাস, তাকে মারধর করা হয়, অভিযোগ এমনটাই। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ পদ্ম শিবিরের। বিহারের ফল প্রকাশ হতেই বিভিন্ন জায়গায় উল্লাস শুরু হয়, আর সেই বিজয় মিছিল চলাকালীনই হামলা হয় তাদের ওপর, অভিযোগ এমনটাই। হাসপাতালে ভর্তি করা হয়েছে আক্রান্ত ভবেশ বিশ্বাসকে। এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক বলেও জানতে পারা যাচ্ছে। সুমন কল্যাণ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুমন কল্যাণ, প্রথমে জানতে চাইবো যে ঘটনাটা এক্স্যাক্টলি কি হয়েছে, এখনো পর্যন্ত জানা গিয়েছে ভবেশবাবু তিনি কিভাবে এতটাই আক্রান্ত হলেন যে এই মুহূর্তে তিনি আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি, কারা আক্রমণ করলো? দেখো, গতকাল বিহারে যে বিপুল জয় পেয়েছে এনডিএ, তার সেলিব্রেশন করছিল, একটা মিছিল চলছিল এবং লাড্ডু বিতরণ চলছিল। সে সময় অতর্কিতভাবে হামলা করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে এবং সেখানেই কিন্তু এই মণ্ডলের সম্পাদক তিনি আহত হন এবং তাকে তড়িঘড়ি প্রথমে শীতলকুচি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে অবস্থা খারাপ হয়, তাকে কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মূল বিষয়টা একটাই, সেটা হচ্ছে এই বিহারের যে বিজেপির জয়, তারই একটা সেলিব্রেশন চলছিল। হঠাৎ করে বিজেপি কর্মী সমর্থকরা জমা হয়েছিলেন, তারা বৃষ্টি বিলি করেছেন এবং মিছিল করেছেন, সেখানে এই ঘটনাটা ঘটে। শুভদিন। ধন্যবাদ সুমন। গোসাইরহাটে একটা বিজয় মিছিল ছিল, তো বিজয় মিছিল দেওয়ার সময় সেখানে তৃণমূলে যা আক্রমণ করার জন্য তারা বেরিয়ে আসে, সেখানে পুলিশের হস্তক্ষেপে সেখানে তারা কিছু করতে পারেনি। যখন বিজয় মিছিল সেরে বাড়ি ফেরার পথে সেখানে দুজন ছিল, পঙ্কজ সাহা এবং ভবেশ বিশ্বাস, দুজন ছিল মোটর বাইকে যাচ্ছিল। পিছন থেকে ভবেশ চন্দ্র বিশ্বাসকে বাড়ির থেকে নেমে নিয়ে পাঠিয়ে যেগুলো মারধর। বিহারে নির্বাচনে বিজেপির একটু ভালো ফলাফল হয়েছে জন্য কয়েকজন বিজেপির কর্মী তারা এখানে বোমাবাজি করছিল। সাধারণ আমাদের দলীয় কর্মীরা যখন ক্ষিপ্ত হয়, যে অভিযোগ করছে সে সেখানে একটা গাড়িতে ধাক্কা লেগে পড়ে যায়। এই ঘটনাটাকে ওরা একটু বড় করে দেখানোর চেষ্টা করছে। শীতলকুচির ঘটনা দেখলেন, প্রায় একই রকমের ঘটনা ডায়মন্ড হারবারে। সেখানে বিজেপি কর্মীদের উপর হামলা করা হয় তৃণমূলের দিকে, এক্ষেত্রে অভিযোগের আঙুল। বিহার জয়ের আনন্দে ডায়মন্ড হারবার স্টেশনে লাড্ডু বিলি করছিলেন বিজেপি নেতাকর্মীরা। আচমকাই তৃণমূলের বিরুদ্ধে লাঠি নিয়ে হামলা করা হয়, এমনটাই অভিযোগ। লাঠির ঘায়ে 9 জন বিজেপি নেতা জখম হয়েছিলেন, মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। 2 গুরুতর জখম বিজেপি নেতাকে ইতিমধ্যেই কলকাতায় রেফার করা হয়, তাদেরকে কলকাতা নিয়ে আসা হয়েছে। এই দাঁত নখ বের করছে, এর উস্কানির পিছনে ভাইপো এবং পিসি আছে, এটা অস্বীকার করার উপায় নেই। এবং 21-এর পোস্টপোল ভায়োলেন্সের পরে যে গুন্ডারা করেছিল ডায়মন্ড হারবারে, তো শামীম বলে যে পোস্টপোল ভায়োলেন্সে অন্যতম অ্যাকিউজড, ওই এলাকাতে 8টা মার্ডার হয়েছে, নেতৃত্ব দিয়েছে। কিন্তু তো আমরা জানি প্রদীপ নেবার আগে দপ করে জ্বলে ওঠে, তো শেষ কামড় দিচ্ছে। তারা আজকে আবার জিহাদি আক্রমণে, তৃণমূলের জিহাদি আক্রমণের শিকার হয়েছে এবং যেভাবে তাদেরকে মারা হয়েছে, তাদেরকে স্থানান্তরিত করা হয়েছে ইমিডিয়েটলি। আমরা এখানে একটি বেসরকারি হসপিটালে, সেই বেসরকারি হসপিটালে চিকিৎসা করার ব্যবস্থা করা হয়েছে। আমি এখান থেকে স্পষ্টভাবে বলে দিতে চাই, বিহারে এরকম জঙ্গল রাজ ছিল, বিজেপি ধুয়ে মুছছে, সাফ করে দিয়েছে সেই জঙ্গল রাজকে জনগণের রায় দিয়ে। এবং বাংলাতেও এই জঙ্গল রাজের পরিসমাপ্তি ঘটবে এবং মোদিজি বলেছেন যে পরিষ্কার সাফাই অভিযান শুরু করবেন। আমি চাইবো এবং আমরা চেষ্টা করবো এই সাফাই অভিযানটা যেন ডায়মন্ড হারবার থেকে শুরু এবং ওইখানে যেখানে মার খেয়েছে আমাদের কর্মীরা, ওখানে দাঁড়িয়ে সভা করে।
দেখুন, এটা তো পরিষ্কার হয়ে গেছে বিহারে কে জিতেছে, কে সরকার গড়বে, কিন্তু বাংলায় এর কি কোনো প্রভাব পড়বে আমরা জানি না। বাংলা যেদিনকে রেজাল্ট আউট হবে সেদিনকে বোঝা যাবে, আমজনতা খুল্লাম খুল্লা জেনে যাবে। কিন্তু আমরা আপনাদেরকে কয়েকটা তথ্য দিয়ে রাখি। আপনি ধরুন ওই নর্থ বেঙ্গল যাচ্ছেন আর কি, সেখানে দেখবেন উত্তর দিনাজপুর বা মালদা ঘাসা বেশ কয়েকটা বিধানসভা রয়েছে পরপর, সেগুলো না বিহারের আন্ডারে পড়ছে। আর সেই অধিকাংশ বিধানসভাতে জয়ী হয়েছে মিম। আর ওইসব আসনে সংখ্যালঘুরাই সংখ্যাগুরু। ভোট কাটুয়া যাকে বলা হয়, সেই ভোট কাটুয়া মিম ওয়েসি তারাই ওখানে আসল শক্তি। আচ্ছা, এবার কি তারা ওই আসনগুলো লাগোয়া বাংলার যে আসন আছে সেখানেও ঝাঁপিয়ে পড়বে? তাহলে কিন্তু সমীকরণ একটু হলে এদিক ওদিক হতে পারে। অন্তত রাজনীতি নিয়ে যারা চর্চা করেন তারা বলতে শুরু করেছে। বিহারের বিধান মোদী নীতিশেই। মগধের মসনদে এনডিএর পঞ্চপাণ্ডব। তীরের বেগে বড় হচ্ছে পদ্মবন। বিহার তাই বাহারি। অতীতের একটার পর একটা রেকর্ড গুড়িয়ে দেওয়া মগধভূমে আলাদা করে চোখে পড়ছে সীমাঞ্চলের সমীকরণ। আরও ভালো করে বললে বাংলার ঘাড়ে নিঃশ্বাস ফেলা আসনগুলোর ফল। বাংলা লাগোয়া বিহারের 9টা আসনের 5টাতেই মিমের দাপট। তবে কি বিহারের উৎসাহে 26-এর মহাযুদ্ধে বাংলায় আরও ছাপাবে আসাদুদ্দিন ওয়েসির দল? বিহারের কিষানগঞ্জ, কাটিহার ও পূর্ণিয়া জেলার পাশেই আমাদের উত্তর দিনাজপুর ও মালদা। বাংলার এই দুই জেলার একদম পাশে কিষানগঞ্জ, কোসাধামন, আমৌর, বৈশি, বাহাদুরগঞ্জ, ঠাকুরগঞ্জ, বলরামপুর, প্রাণপুর ও মণিহারি বিধানসভা। এই 9টা আসনের মধ্যে 5টাতেই একতরফা জয় মিমের। 2টো কংগ্রেস, একটা বিজেপি এবং একটা চিরাগ পাসওয়ানের দলের দখলে। বিহারের পূবে আর ভোট কাটুয়া নয়, নিজেদের শক্তি হিসেবেই কি প্রতিষ্ঠা করেছে মিম? এই প্রেক্ষাপটে অনেকেরই প্রশ্ন, তবে কি বিহার ঘেঁষা উত্তর দিনাজপুর, মালদায় সক্রিয়তা আরও বাড়াবে তারা? সংখ্যালঘু প্রধান মুর্শিদাবাদেও নতুন করে কি ঘুঁটি সাজাবে মিম? মুর্শিদাবাদে মুসলিম ভোট প্রায় 65%, মালদায় 51% এবং উত্তর দিনাজপুরে 42%। আর বিহারের ঠিক পাশেই বাংলার যে আসনগুলো রয়েছে, হরিশ্চন্দ্রপুরে 72%, গোয়ালপুকুরে 70% এবং করণদিঘিতে 50% মুসলিম ভোট রয়েছে। মিম এখানে বিজনেস পার্টি হিসাবে বাংলায় গৃহীত আছে। সুতরাং বিজনেস পার্টিকে ব্যবসা করার জন্য কেউ একটি মুসলিমরা ভোট ব্যাংক ভাগ করবে না। মিম তো নিজে স্টেটে খুব ভালো একটা ভোট করতে পারেনি। আলাদা স্টেট, আলাদা কালচার, আলাদা ইতিহাস, আলাদা সংগঠন, আলাদা আপনার জোটের পার্টনার্স আলাদা, সব কিছু আলাদা। এখানে কিছু হবে না, কারণ ওখানকার মানুষ সিপিএম কংগ্রেস যে জোট আছে সেই জোটের উপরে আস্থা রাখেনি। বিজেপির বিরুদ্ধে যে সিপিএম যে জোট হয়েছে সেই জোটের উপর ওরা আস্থা রাখেনি, ফলে ওটা হয়েছে। এখানে সেটা কোনো এফেক্ট হবে না। মুসলিম ভোট নিয়ে এই ভাগাভাগির খেলায় একটি তথ্যে নজর দেওয়া যাক। গত বিধানসভা ভোটে বাংলায় 40 থেকে 90% সংখ্যালঘু প্রভাবিত 74টা আসনের মধ্যে 72টাতে জেতে তৃণমূল। বিজেপির দখলে যায় একটা আসন, আইএসএফ জেতে একটা আসন। বিহারের ভোটে নিয়ম করে নরেন্দ্র মোদী, অমিত শাহ অনুপ্রবেশ ইস্যুতে মুখ খুলেছেন। মুর্শিদাবাদ জেলায় অনুপ্রবেশের অভিযোগ বারবার উঠে আসে। সংখ্যালঘু প্রধান জেলায় মিমের যাতায়াত কিন্তু বাড়ছে। মিমের ফোন গেছে ভরতপুরের বিদ্রোহী তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের কাছে। বাংলায় সেই গ্রহণযোগ্যতা তিনি দেখাতে পারবেন না। বিক্ষিপ্তভাবে নিশ্চয়ই তিনি চেষ্টা করছেন। মিম বাংলায় ফ্যাক্টর হবে না। কি প্রভাব ফেলবে জেলা হিসেবে? মিম প্রভাব ফেলবে বলে আমাদের মনে হয় না। গত বিধানসভা ভোটে বিহারে মিমের 5 জন জিতলেও পরে তাদের 4 জন আরজেডিতে যোগ দেন। মহাজোটে যোগ দিতে চাইলেও ওয়েসিকে আমলই দেননি তেজস্বীরা। তারই কি জবাব দিল মিম? যাত্রা ভঙ্গ হলো মহাজোটের। मैं सीमांचल की जनता का शुक्रिया अदा करूंगा। ख़ास तौर से उन्होंने मजलिस इत्तेहादुल मुस्लिमीन को अपनाया। अब तक हमारे 5 मेंबर्स रुकन असम्बली और एमएलए बने। इंशाअल्लाह वो सीमांचल की इंसाफ के लिए लड़ाई लड़ेंगे। 2020-তে বিহারে চমক দেওয়ার পরপরই ফুরফুরা শরীফে এসেছিলেন ওয়েসি। তারপরে 21-এর বিধানসভা ভোটে বাংলায় 6টা আসনে প্রার্থী দিলেও কোথাও 2% ভোটও পায়নি মিম। তবে বিহারের সাফল্যের আগে থেকেই অবশ্য বাংলায় সক্রিয়তা বাড়িয়েছে ওয়েসির দল। মার্চ মাস থেকে শুরু হয়েছে মিসড কলের সদস্য সংগ্রহ। সব নতুন জয়েনিং করলো আসাদুদ্দিনের হাতকে শক্ত করার জন্য। এআইএমকে ভালোবেসে এবং আগামীতে আরও সাপোর্ট করবে, আরও জয়েনিং হবে। বিহারে মিমের ঘুড়িতে ভোকাট্টা হয়েছে মহাজোট। বিহারের ঘুড়ি কি এবার বাংলার নীল সাদা আকাশে খেলা দেখাবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।
এ রাজ্যে মুসলিমদের মধ্যে অসন্তোষ দানা বাঁধছে। শাসক দল সতর্ক না হলে বিহারের মতো বাংলার ভোটেও তার প্রভাব পড়তে পারে। কে করেছেন এই দাবি? বিদ্রোহী তৃণমূল বিধায়ক আবারও হুমায়ুন কবির। প্রশান্ত কিশোরের ভরাডুবির প্রসঙ্গ টেনে নাম না করে আইপ্যাককে কটাক্ষ করেছেন হুমায়ুন কবির। কুণাল ঘোষ আপনাদের দলের মুখপাত্র, তিনি বলছেন যে বাংলার সিচুয়েশন সম্পূর্ণ আলাদা, বিহারের সিচুয়েশন আলাদা। কুণাল বাবুরা কলকাতায় বসে যে সমস্ত স্টেটমেন্টগুলো করেন, 30% মুসলিম ভোটার বা আমজনতা তাদের মনের মধ্যে কি চলছে, গোটা সম্প্রদায়কে যদি অবহেলা করা হয়, অবজ্ঞা করা হয়, তাচ্ছিল্য করা হয়, তাহলে তারাও যে বিরূপ কোনো প্রতিক্রিয়া দেখাতে পারে। আজ বিহার এর রেজাল্ট সেটা একবার প্রমাণিত। সমস্যাটা হলো যে মুসলিমরা যখন বিহারের ক্ষেত্রে মত পরিবর্তন করছে, আগামী দিনে শাসক দল বা আমার তৃণমূল কংগ্রেস দল নেতৃত্ব সতর্ক না হলে তার প্রভাব বা তার এই বিহারের রেজাল্টের যে ফলাফল সেটার কিছুটা হলেও যে আঁচ আমাদের বাংলার রাজনীতিতে পড়বে এটা বলাই বাহুল্য। বাংলায় ফ্যাক্টর হবে না, বিহারের গয়া থেকে এসেও তার গ্রহণযোগ্যতা হবে না, হায়দ্রাবাদ থেকে এসেও সে মেন নেতা থাকলে তাকে উপযুক্ত নেতা মানতে পারবে, কিন্তু ভোটের বাক্সে তার প্রতিফলন ঘটবে না। আসলে সংস্থায় যদি বাংলার নির্ণায়ক ক্ষমতা হতো তাহলে প্রশান্ত কিশোরজি ফার্স্ট টাইম পার্টি করে এই বিহারের নির্বাচনে অংশগ্রহণ করে তার টেবিলে বসে যে আইকিউ সেটাও ফেল করলো, প্র্যাকটিক্যাল মানুষের কাছেও তার গ্রহণযোগ্যতা নেই সেটা প্রমাণ হলো। তাহলে সেই ব্যক্তি বাংলায় কি করে এত গ্রহণযোগ্যতা দেখাবে? বা তারই সংস্থা এখন যারা যুক্ত আছে, আমি দিদিকে বলবো অবিলম্বে দিদি নিজের হাতে ব্যাটন ধরুক। যে প্রশান্ত কিশোর ক্রেডিট নিয়েছিল যে বাংলার দ্বিতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এনে দিতে পেরেছে বা এনে দিয়েছে, আজকে এটা বলাই যায় যে এখানে প্রশান্ত কিশোরের কোনো ক্রেডিট ছিল না, যা কিছু ক্রেডিট সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের শোনালাম উনি কি বলেছেন। আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র তন্ময় ঘোষ। তন্ময়বাবু, আপনিও শুনলেন, এর আগেও বহুবার, প্রায় হয়তো এই সময় যতবার হুমায়ুন কবির তিনি এই ধরনের মন্তব্য করেছেন ততবার প্রতিক্রিয়া নেওয়ার জন্য আপনার সাথে ফোনে কথা হয়েছে। আজকের আমি সেই প্রশ্ন রাখছি না, আমার আজকে সরাসরি প্রশ্ন, তিনি বারবার এমন এমন মন্তব্য করছেন, কখনো বলছেন নতুন দলের একটা সম্ভাবনার কথা বলছেন, নানাবিধ মন্তব্য এমন করছেন যেটা দলের পক্ষে খুব একটা সন্তোষজনক নয়। এখন তো আবার শুনলাম স্বয়ং তৃণমূল সুপ্রিমোকে তিনি বলছেন যে ব্যবস্থা নেওয়ার জন্য আগাম জানাচ্ছেন। দল তার বিরুদ্ধে কোনো সেই রকম কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না? কেন তিনি বারবার এমন কিছু বলছেন যাতে তৃণমূল কংগ্রেস একটা বিড়ম্বনার কারণ হয়? কি বলবেন? হ্যাঁ, এখন যেটা বলছিলেন আমি শুনলাম আপনাদের সংবাদ মাধ্যমে, সেখানে উনি কিছু সম্ভাবনার কথা বলেছেন, সেখানে দলকে নিয়ে কিছু বলেছেন বলে তো আমি দেখলাম না। উনি বললেন আইপ্যাক যারা কাজ করছে তারা ভোটে ফ্যাক্টর নয়, মমতা ব্যানার্জি ফ্যাক্টর। তো এগুলো সবাই জানে। কালকে আমি একটা ফেসবুক লাইভেও একই কথা বলেছি, ভোটের পরামর্শদাতা আর নিজে ভোট করানো বা রাজনীতি এবং রাজনৈতিক পরামর্শদাতার মধ্যে পার্থক্য আছে। তবে উনি আর একটা যেটা বললেন যে যারা কলকাতায় বসে বোঝার চেষ্টা করেন, কিন্তু উনি সরাসরি বলছেন মুসলিমদের মধ্যে এ রাজ্যে অসন্তোষের আবহ তৈরি হচ্ছে, অবিলম্বে না দেখা হলে বিহারের মতন ফল হলেও হতে পারে, এরকম ইঙ্গিত একদমই হবে না। সেই প্রশ্নেই আসছিলাম। উনি যার উদ্দেশ্যে বলছেন বা যাদের উদ্দেশ্যে বলছেন জানি না, আমি গোটা রাজ্যে ঘুরে বেড়াই, উনি যতটা জেলার মধ্যে মানুষের সঙ্গে ঘুরে বেড়ান তার থেকে বেশি সংখ্যক মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমার যোগাযোগ আছে গোটা রাজ্য জুড়ে, অন এয়ার বলছি। সুতরাং আমি জানি মুসলিমরা কি ভাবছেন এবং দলের তরফ থেকে নিশ্চিত। দলের একজন সদস্য উনি এই ধরনের মন্তব্য কেন করছেন তাহলে বারবার? সেই বিষয়ে দলের তরফ থেকে একটা ব্যবস্থা বা উনি বলতে পারবেন। দলের পক্ষ থেকে যা বলার ওনাকে জানানো হয়েছে এবং আমরা আগামী দিনে 26-এর ভোটে কি আমাদের পরিকল্পনা থাকবে সেটা আমরা ঠিক করে ফেলেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা সেটা নিয়ে চিন্তা করছেন। নিশ্চিত থাকুন বিহারের রেজাল্ট পশ্চিমবাংলায় রিপিট হবে না। ধন্যবাদ তন্ময়বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।
পশ্চিমবাংলা কেন ভারতবর্ষের মুসলমানরা সব বুঝতে পারছেন যে কার সঙ্গে থাকা হচ্ছে। যে পার্টিগুলো তাদেরকে কুক্ষিগত করে রেখেছে, ভয় দেখাচ্ছে, লোক দেখাচ্ছে, তাদের নেতাদের কিনে রেখেছে, তারা কিন্তু মুসলিম সমাজের উন্নয়ন করতে পারেনি। স্বাধীনতার পরে 80 বছর হতে গেল, এখনো মুসলিম সমাজ সেই তিমিরে রয়েছে। তারা নিজেকে মুঘলদের বংশধর মনে করে। তো তারা কেন ভিখারির পরিস্থিতি? শিক্ষায় পিছিয়ে আছে, আর অর্থে পিছিয়ে আছে, সচেতনতায় পিছিয়ে আছে। তো বিজেপি উন্নয়ন দেখিয়েছে, আর সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি মোদীজি শুরু করেছেন। সমাজের ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ তার দ্বারা লাভবান হয়েছে। এটা ভারতবর্ষের মুসলমানদেরকে বুঝতে হবে। বাগজোলা খালের একাংশ দখল করছে জমি মাফিয়ারা। এই অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়লেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি, দেখুন। এত সাহস পাবে কি করে? দেব না, দিচ্ছি না। শেষ দপ্তরের অনন্তর কাছ থেকে বিস্তারিত জেনে নেব। অনন্ত, ছবি তো আমরা দেখছি, বিধায়ক গেছেন, তাকে ঘিরে ধরেছেন কিছু মানুষ, তারা তাদের বক্তব্য রাখছেন, বিধায়ক কিছু একটা আশ্বস্ত করার চেষ্টা করছেন, কিন্তু ঘটেছিলটা কি? দেখো, দীর্ঘদিন ধরে, বেশ কিছুদিন ধরে বিধায়িকার কাছে খবর যাচ্ছিল, সায়ন্তিকা ব্যানার্জির কাছে, যে খাল সংস্কার হয়ে গেল কিন্তু খালের অংশ দখল হচ্ছে। অর্থাৎ যে খাল চওড়া ছিল 50 ফুট, সেটা 20 ফুটে দাঁড়িয়েছে অনেক জায়গায়। কারাই দখল করছে? সেই দখল দেখতে নজরদারি করতেই তিনি দলীয় যারা কর্মী এবং কাউন্সিলর তাদের নিয়ে তারা গিয়েছিলেন সায়ন্তিকা ব্যানার্জি এই বাগজোলা খাল 1 নম্বর ওয়ার্ডে সতীন সেন নগর এলাকায়। কিন্তু এই ঘটনা যখন এলাকার বাসিন্দারা, তখন তারা বিক্ষোভ দেখান, তাদের শান্ত করে তারা প্রতিশ্রুতি দেন সায়ন্তিকা ব্যানার্জি। কিন্তু পাল্টা কিন্তু বিজেপির পক্ষ থেকে যারা বলছেন যে বিজেপির যে যুব মোর্চার সদস্য জয় শাহ, তার বক্তব্য নিজের ভাগ বাটোয়ারা বুঝতে গেছেন, তাই ধন্যবাদ। 20 ফুটের যদি চওড়া ড্রেন যদি হয়ে যায়, তাহলে অটোমেটিক আরো রাস্তাটা জলটা ফুলবে, আর ফুললে পরেই পাড়ায় জল উঠবে। আমাদের খালটা যতটা চওড়া ছিল, আমরা ততটা চওড়া খালটা চাই। এমএলএ সমস্যার সমাধান করার চেষ্টা করছেন এবং উনি ওই ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছেন।